আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বোর্ড কোশ্চিন সলভিং আরও একটি নতুন ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের রসায়নের পর্যায় সারণী অধ্যায় থেকে যেই কুমিল্লা বোর্ড 2025 সালের যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনটা হচ্ছে আমরা আজকে সলভ করব। তো এই ধরনের কোশ্চিন তোমাদের যাদের সবচেয়ে বেশি সমস্যা আজকের এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ এই রিলেটেড যত ধরনের কোশ্চিন আছে তোমাদের পর্যায় সারণী অধ্যায়ে সব টাইপের কোশ্চিন সলভ করতে পারবা। দেখতে গেলে এই কোশ্চিন সলভ করার মাধ্যমে তুমি পর্যায় সারণী অধ্যায় থেকে আরও মিনিমাম 10 থেকে 15টা সৃজনশীল এই টাইপের সৃজনশীল তুমি অনায়াসে সলভ করে নিতে পারবা। এমন কিছু সিক্রেট ট্রিক্স এবং টেকনিক তোমাকে আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলে দেবো, যাতে করে তোমার সৃজনশীল সলভিংয়ে কোনো ধরনের কোনো গ্যাপ থাকে না, ঠিক আছে? গ্যাপ যাতে না থাকে। এবং তোমাদের সাথে আরও একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিই। স্পেশাল অ্যানাউন্সমেন্ট কি, তোমার যদি কেমিস্ট্রিতে কোনো ধরনের কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ তুমি জাস্ট কী করবা, তোমার ধরো কেমিস্ট্রির কিচ্ছু বোঝো না, তুমি জাস্ট কী করবা, সুপার লেভেলের একটা টেকনিক ইউজ করবা। টেকনিকটা কি, জাস্ট ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে ভাইয়ার ইউটিউব চ্যানেল নূর স্টাডি কেয়ার এটা হচ্ছে সার্চ দিবা, সার্চ অপশনে গিয়ে সার্চ দিবা, দেন হচ্ছে চ্যানেলটা আসবে, দেখবা, সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই। দেন তারপরে প্লেলিস্ট অপশনে যাবা, প্লেলিস্ট অপশনে গেলে তুমি দেখবা এসএসসি বেসিক টু প্রিমিয়াম কেমিস্ট্রি বেসিক টু প্রিমিয়াম কোর্স সাজানো আছে। ওইখানে দেখবা ফাউন্ডেশন লেকচার আছে দুইটা। ফাউন্ডেশন মানে কি, তোমার ভিত্তি লেকচার, অর্থাৎ কেমিস্ট্রি পড়তে গিয়ে কেমিস্ট্রির যে 12টা চ্যাপ্টার বা 14টা চ্যাপ্টার আছে, যে 12, 13টা 14টা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে তোমার যত ধরনের সমস্যা হবে সব কিছুর বেসিক মাত্র 2 ক্লাসে শেষ করছি। এবং ওই 2টা ক্লাস দেখলে তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট কেমিস্ট্রি তুমি শিখতে পারবা ইনশাল্লাহ, এটা তুমি 100% শিওর থাকো। সো বিশ্বাস যদি না হয় ভাইয়ের ভিডিওটা অবশ্যই দেখে আসবা। অ্যান্ড তুমি যদি কেমিস্ট্রিকে একদম ফিল করতে চাও, কেমিস্ট্রি যেমন যদি সবচেয়ে ইজি নিয়মে সবচেয়ে সহজ নিয়মে শিখতে চাও, তাহলেই তুমি ভিডিওটা দেখবা, অবশ্যই গিয়ে দেখে নিবা, ঠিক আছে? তাহলে কি বললাম, ফাউন্ডেশন লেকচার তোমার লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার হচ্ছে ফাউন্ডেশন লেকচার, ঠিক আছে? সো এই ফাউন্ডেশন লেকচারগুলো 2টা লেকচার আছে, সম্পূর্ণ কমপ্লিট করবা। অ্যান্ড এটা আমি 100% সিওরিটি রেখে বলতে পারি যে আমি যেভাবে পড়াইছি ইনশাল্লাহ বাংলাদেশে খুব কম মানুষজন বলতে আমার মতো করে কেউ তোমাকে কেমিস্ট্রির ওই জিনিসপত্রগুলো, যে জিনিসগুলো আমি হচ্ছে ফাউন্ডেশনে দেখাইছি, ওই জিনিসপত্রগুলো আমার মতো করে কেউ পড়াই নাই, ঠিক আছে? আমার মতো করে, বারবার বলতেছি কিন্তু, জাস্ট গুলাবা না যে কেউ কেমিস্ট্রি পড়ায় নাই এরকম না। বিষয়টা হচ্ছে আমার মতো করে কেউ তোমার ওইভাবে ধরে শিখাই নাই, ঠিক আছে? অ্যান্ড তুমি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা, বুঝা গেছে? অ্যান্ড তোমার যদি মনে হয় যে না ভাই একদম জোশ লেভেলের ক্লাস নিছি, সবচেয়ে প্রিমিয়াম ক্লাস, তোমার লাইফের সবচেয়ে উপকারটা আমি করে দিছি, তাহলেই তুমি আমার কিছু কোর্স আছে পেমেন্ট দিয়ে ভর্তি হইতে হবে। তুমি চাইলে ভর্তি হইতে পারো। এবং ভর্তি হওয়ার জন্য কী করতে হবে, জাস্ট ভাইয়ের হোয়াটসঅ্যাপ নম্বর 017960850 এবং 91, এখানে জাস্ট নক দিবা যে ভাইয়া ভর্তি হইতে চাই। আমাদের বেসিক টু প্রিমিয়াম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টেরই বেসিক টু প্রিমিয়াম ক্লাস আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই এমসিকিউ হ্যাকার সিরিজ আছে আলাদা। তুমি যেখানে ভর্তি হতে চাও ভর্তি হতে পারবা মাত্র 49 টাকা দিয়ে ফুল সাবজেক্ট, মাত্র 49 টাকা দিয়ে ফুল সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা, ঠিক আছে? সো ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে, কীভাবে ভর্তি হবা, কী হবে না হবে সব কিছু। সো আসো আজকে আমরা কোশ্চিন সলভ করি। কোশ্চিন আমাদের কী ছিল, আমাদের হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর কোশ্চিন। সো আমরা হচ্ছে প্রথম কোশ্চিনটা দেখি, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি কী পারবা? মেন্ডেলিভের পর্যায় সূত্র বলছে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে যে মৌলসমূহের ভৌত বলতে বাইরে থেকে যেটা দেখা যায়, ভিজুয়ালাইজ করা যায়, এবং রাসায়নিক ধর্মাবলী যেটা অভ্যন্তরীণ যেটা হয় আর কি, যে তোমার হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন, ওই পরিবর্তনগুলার যে পরিবর্তনটা হবে এটা মূলত তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে। তো এটার আমি হচ্ছে বেসিক টু প্রিমিয়ামে আমাদের হচ্ছে ফাউন্ডেশন লেকচারের সাথে বেসিক টু প্রিমিয়াম ওই যে প্লেলিস্টে গিয়ে যেটা পাবা সব কিছু ডিটেলসে বলছি। আমাদের বেসিক টু প্রিমিয়ামে পর্যায় সারণীর অধ্যায়ের উপর আলাদা করে ক্লাস আছে, তুমি চাইলে ওই ক্লাসগুলো করে নিবা। ইনশাল্লাহ তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসই তুমি কেমিস্ট্রির জন্য এখানে করতে পারবা, ঠিক আছে? সো চলো, আমরা অলরেডি প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। কি সূত্রটা, সূত্রটা জাস্ট হচ্ছে এটা যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরের কোশ্চেনটা কি বলতেছে দেখো তো, কি ফ্লোরিন এবং অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড়, এটা ব্যাখ্যা করতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করবা, দেখো এই ধরনের কোশ্চেনগুলো খ নম্বর দিয়ে তুমি যদি নোট করো তাহলে খ নম্বর দিয়ে তুলে ফেলবা। দেখো
কীভাবে করবা দেখো, তুমি যে গাইডই ফলো করো, যে টেস্ট পেপারই ফলো করো, যা কিছু করো কোনো সমস্যা নেই, কিন্তু ভাইয়া যে নিয়মে করাচ্ছি তুমি এই নিয়মটা অ্যাপ্রোচটা ফলো রাখবে, তাহলে দেখবে তোমার কোনো ধরনের কোনো মার্কস কেউ কাটতে পারবে না, অ্যান্ড তোমার সবচেয়ে ইজি যে নিয়মে তুমি সলভ করতে পারতেছো। ওকে, তো খ নম্বর কোশ্চেনটাকে জেনুইনলি কীভাবে অ্যান্সার করা যায় দেখো, কোশ্চেন এবং অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড় হবে? তো অক্সিজেন মানে কি জানি আমরা, তোমরা জাস্ট লিখে করবা, আমি জাস্ট সব শর্টকাটে করে দিই। অক্সিজেন বলতে তুমি হচ্ছে কি করবা, অক্সিজেনের প্রথমত আগে ইলেকট্রন বিন্যাস করবা, অক্সিজেনের আগে ইলেকট্রন বিন্যাস। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s 2s 2p। যারা ইলেকট্রন বিন্যাস পারো না, আমার ইলেকট্রন বিন্যাসের আলাদা একটা ভিডিও আছে, ইউটিউবের ভিডিও অংশ গিয়ে তুমি পেয়ে যাবা, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইনশাল্লাহ। তুমি ইলেকট্রন বিন্যাস কয়ভাবে করা যায় 2-3 নিয়মে আমি দেখেছি, এবং ইলেকট্রন বিন্যাসের একটা বস নিয়ম আছে, ওই বস নিয়ম সেগুলো তুমি অর্গানাইজেশন অর্থাৎ 118 নম্বর মৌল পর্যন্ত মাত্র 1 মিনিটের আগে বেশি কম সময়ে তুমি সলভ করে ফেলতে পারবা। 118 নম্বর মৌল হিসাব করতেছো, মানে তুমি জাস্ট এমন একটা হ্যাক্স এবং টেকনিক শিখে যাবা যে ওই টেকনিকের সাহায্যে তুমি ইনশাল্লাহ বস হয়ে যাবা ইলেকট্রন বিন্যাসে। তো ওই ভিডিওটা তুমি হচ্ছে দেখে ফেলবা। ওকে, সো আসো, এটা কি 2, তারপরে 4, এখানে কত হবে? 4 হবে, তাই না? তো এই যে 8টা, তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এরপরে কি দেওয়া আছে আমাদের? ফ্লোরিন। ওকে, ফ্লোরিন দেওয়া আছে। সো ফ্লোরিনের কত ভাই? ফ্লোরিনের হচ্ছে 9। যারা এই যে এগুলোও তোমরা পারো না, ধরো পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকে না, সুপার লেভেলের টেকনিক এবং ট্রিক্স দেখানো আছে, কোথায়? ফাউন্ডেশন লেকচারে গিয়ে পাবা, ঠিক আছে? চলো দেখে আসবা, অবশ্যই দেখে নিবা। এবার 1s 2s তারপরে 2p, এটা কীভাবে হবে? 2 4 আর এখানে হচ্ছে 5, কারণ কি টোটাল হচ্ছে 9টা, টোটাল 9টা ইলেকট্রন, ঠিক আছে? ওকে, এবার কি করবা? তোমাকে কী বলতেছে? কোনটির আকার বড়, কোনটির আকার বড়। তাহলে দেখো তো, প্রথমত এটা নির্ণয় করে তুমি হচ্ছে কী করবা? পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবে। তাহলে এই মৌলের পর্যায়, তাহলে পর্যায় কত ভাই? পর্যায় হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যাটা। এই যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2। শক্তি স্তর কোনটা? 2 2 2 2 1 1 3 3 4 4 5 5 6 6, এভাবে যেটা থাকে ওটাকে বলা হয় শক্তি স্তর, ঠিক আছে? আমি ডিটেলসে বলছি, বেসিক টু প্রিমিয়ামে যদি করতে চাও করে নিব ওখান থেকে, ঠিক আছে? ওকে, তো এটার হচ্ছে পর্যায় কত? 2, এটার পর্যায় হচ্ছে 2। এবং গ্রুপ কত ভাই? গ্রুপের 3টা নিয়ম আছে, একদম সুন্দর সুন্দর নিয়ম। যদি সর্বশেষ শক্তি স্তর p অরবিটাল থাকে, p অরবিটালের আগে যদি s অরবিটাল থাকে, তাহলে p এবং s যোগ করে তার সাথে 10 যোগ করতে হয়, তাই না? সুন্দর নিয়ম। ওকে, তাহলে গ্রুপটাও আমি নির্ণয় করে ফেলি। তাহলে সর্বশেষ p অরবিটাল আছে, p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করো, তার সাথে s অরবিটাল যোগ করো, তার সাথে কি করবা? 10 যোগ করো, ঠিক আছে? টোটাল কত পাবা? 16। তাহলে গ্রুপ নম্বর পেয়ে গেছি আমি 16, এক্স্যাক্টলি, তাই না? ওকে, এরপরে দেখো দেখি, এরপরে হচ্ছে আমাদের এইটারও পর্যায় নির্ণয় করতে হবে, অ্যান্ড হচ্ছে গ্রুপ নির্ণয় করে ফেলতে হবে, পর্যায় অ্যান্ড গ্রুপ। তাহলে পর্যায় কত ভাই? পর্যায় হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে তার শক্তি সংখ্যাটা, শক্তি স্তরের সংখ্যা। এবার গ্রুপ কত ভাই? গ্রুপ হচ্ছে, তুমি দেখো তো, সর্বশেষ শক্তি স্তরে p অরবিটাল, সর্বশেষ শক্তি স্তরে কি? p অরবিটাল, এবং তার পূর্বে s অরবিটাল। p অরবিটালের সংখ্যা প্লাস হচ্ছে s অরবিটালের সংখ্যা, প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে 10, প্লাস 10, এটাই নিয়ম। তাহলে এখান থেকে বের করতে হবে 17, বের করে ফেলছি। আমি যেটা দেখলাম, দেখো তো, পর্যায় কি বলো, পর্যায় হচ্ছে একই, কিন্তু গ্রুপ আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে একই পর্যায়ের কি ঘটনা ঘটে তোমাকে সেটাই জাস্ট ব্যাখ্যা করতে হবে। যেহেতু পর্যায় একই, তাহলে তুমি বলবা উপরের মৌলগুলার ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, উপরের মৌলগুলার কি একই পর্যায়ে অবস্থিত। তাহলে উপরোক্ত মৌলগুলা, তাহলে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, ইলেকট্রন বিন্যাস হতে উপরোক্ত মৌলগুলো একই পর্যায়ে অবস্থিত, একই পর্যায়ে অবস্থিত, ঠিক আছে? এরপরে তুমি কি করবা? আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? পারমাণবিক আকার বা আকার ছোট হয়,
ছোট হয়। তাহলে অতএব লিখবা, অতএব অক্সিজেন ও এবং আর কি দেওয়া আছে, ফ্লোরিন F এর মধ্যে কে বড় বলো তো? অক্সিজেন বড়, অতএব আমি বলতে পারি অক্সিজেন বড় ফ্লোরিনের চাইতে। সো খ নম্বর যেহেতু এত ডিটেলসে আর কিছু লিখতে হবে না, গ নম্বর হলে আমরা অনেক কিছু লিখতাম, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের খ নম্বরের কোশ্চেন অ্যান্সার। ওকে, তো এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমাদের এরই মধ্যে দিয়ে আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ, কিন্তু শেষ। আল্লাহ, আচ্ছা সমস্যা নেই, এটা দিয়ে মিছাই। সো এবারে দেখো তো গ নম্বর কোশ্চেনটা কী বলতেছে, দেখো তো তুমি একটু। তাহলে এখানে আমি হচ্ছে গ নম্বর বসাই, নম্বর গ নম্বরে তোমাকে বলতেছে ওয়াই মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন এবং সিম্পল কোশ্চেন, কিন্তু যেটা করা থাকে বইয়েও তোমার ব্যাখ্যাটা অনেক জটিল করে দেওয়া আছে, অ্যান্ড গাইডেও দেখবা অনেক হিজিবিজি করে কী জানি দিয়ে রাখছে, কিন্তু আমরা হিজিবিজিকে কনভার্ট করে একদম ইজিপিজি করে দেবো, ঠিক আছে। সো কীভাবে ইজিপিজি করা যায় হিজিবিজিকে দেখো, তাহলে আমরা হচ্ছে ওইভাবেই সলভ করলেই দেখবা একদম লাইফটা জীবন সহজ সরল একদম সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। সো ওয়াই মৌল, প্রথমত আগে ওয়াই মৌলটি লিখবা। তাহলে উদ্দীপকের ওয়াই মৌলটি, ভাইয়া যেভাবে লিখতেছি ওইভাবে লিখে দিয়ে আসবা পরীক্ষায়, তাহলে হবে। উদ্দীপকের ওয়াই মৌলটির কী দেওয়া আছে বলো তো? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি করে বলো তো? কোন একটা মৌলের পরিচয় বহন করে। পারমাণবিক সংখ্যা আমি জেনে গেলে বলে দিতে পারবো এই মৌলটা কি। পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। অতএব মৌলটি কি বলতো? ক্লোরিন। মৌলটি হচ্ছে ক্লোরিন, এই হচ্ছে ক্লোরিন। এবং ক্লোরিনকে কী দিয়ে প্রকাশ করতে হয়? Cl দিয়ে। ওকে, তো এই মৌলটি একটি হচ্ছে ক্লোরিন। তো এখান থেকে আমাদের আগে পরমাণুর ভরটা নির্ণয় করতে হবে, এবং পরমাণু ভর নির্ণয় করার পর আমরা হচ্ছে অণুর ভর নির্ণয় করব। পরমাণু ভর নির্ণয় করার চাইতে আমরা হচ্ছে তারপরে অণুর ভরটা নির্ণয় করবো। তার পরমাণুর ভর কীভাবে নির্ণয় করে মনে রাখবা। একটি পরমাণুর ভর, ভাইয়ের স্পেশাল একটা সুপার লেভেলের শর্টকাট সূত্র আছে, শর্টকাট না একদম জেনুইন সূত্র আছে, ঠিক আছে। জেনুইন সূত্র আছে কি আমি তোমাকে লিখে দিচ্ছি। একটি পরমাণুর ভর সমান সমান লিখবা ওই পরমাণুর নিজের ভর, ইন্টু লিখবা। ইন্টু কি লিখবা বলো তো? ইন্টু হচ্ছে 1.66, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের 1/12 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম হবে এটা, ঠিক আছে। সো এটা করে দিলেই হয়ে যাবে। সো দেখো তো, অতএব ক্লোরিন পরমাণুর লিখবা। ক্লোরিন একটি পরমাণুর ভর আমরা কীভাবে নির্ণয় করব? জাস্ট নিজের ভর, ক্লোরিনের নিজের ভর কত? যাদের ভর মুখস্থ নেই কোথায় যাবা? ফাউন্ডেশন লেকচারে চলে যাবা, তোমার সব কিছুর সলিউশন এই জায়গায় আছে। তোমার জীবনটা সহজ করে দেওয়ার জন্য এই একটা দুইটা মাত্র ক্লাস হচ্ছে যথেষ্ট তোমার জন্য। তোমার কেমিস্ট্রিতে আর কিচ্ছু লাগবে না। তুমি এই কয়েকটা ক্লাস যদি তুমি বুঝতে পারো, তুমি কেমিস্ট্রিতে বস হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি বাকি জার্নিটা, তোমার যে কেমিস্ট্রির জার্নি, ইনশাল্লাহ এর চেয়ে সহজ জার্নি আর হোক না। সো একটু ভাইয়ের ওপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, অবশ্যই এই ক্লাস করবা, দেন তুমি তোমার লাইফটাকে এনজয় করে নিবা কেমিস্ট্রির মাধ্যমে। ওকে, সো দেখো এরপরে কি ভাই? নিজের ভর। তাহলে কি করবা? ক্লোরিন। দেখো ক্লোরিন হচ্ছে আমাদের ব্যতিক্রম হলো NaCl, এটা দিয়ে আমরা মনে রাখতাম NaCl। তাহলে Cl এ আমরা হচ্ছে ডিরেক্ট মনে রাখি, এটা হচ্ছে 17, এন্ড 17 দুগুণে এটা হচ্ছে 34 হওয়ার কথা ছিল, 34 আর 35, কিন্তু এটা হয় 35.5, এই যে টেকনিকগুলো তুমি ফাউন্ডেশনে পাবা। সো নিজের ভর কত?
35.5 35.5 তাই কি না, ইন্টু এটা 1.66 ইন্টু হচ্ছে 10 এর পাওয়ার কত -24, 10 এর পাওয়ার -24, বুঝছো? এখান থেকে ক্যালকুলেশন করো। তাহলে তুমি যখন ক্যালকুলেশন করবা তাহলে এটা যেটা আসবে আমাদের 35.5 ইন্টু 1.66 ইন্টু 10 এর পাওয়ার কত, 10 এর পাওয়ার -24, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আসবে 5.893 ইন্টু 10 এর পাওয়ার কত, 10 এর পাওয়ার -23 এত গ্রাম। সো এটা হচ্ছে আমাদের ক্লোরিনের একটি পরমাণুর ভর। কিন্তু আমাকে কি পরমাণুর ভর নির্ণয় করতে বলছে বলো তো? আমাকে কোনোভাবে পরমাণুর ভর নির্ণয় করতে বলছে? পরমাণুর ভর কিন্তু নির্ণয় করতে বলে নাই। আমাদের যেটা বলছে একটি অণুর ভর নির্ণয় করতে হবে। এখন তোমাকে বুঝতে হবে ক্লোরিন পরমাণু থেকে এটা অণু কীভাবে হয়, ক্লোরিন পরমাণু এটা অণু কীভাবে থাকে। তো একটা শর্টকাট মনে রাখবা ভাইয়ার, একটা শর্টকাট মনে রাখবা। তোমাকে ক্লোরিন পড়াতে গিয়ে আমি তোমাকে শুধুমাত্র ক্লোরিন পড়াচ্ছি না, বাকি জিনিসগুলোও পড়ে দেয়। মনে রাখবা ভাইয়ার একটা স্পেশাল শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিক মনে রাখবা। জোন 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 এই যে জোন মনে রাখবা কেমিস্ট্রিতে তোমার এসএসসি সিলেবাসে স্পেশালি মনে রাখবা, হ্যাঁ এসএসসি সিলেবাসে। এইচএসসিতে গিয়ে আমরা হচ্ছে অন্য কিছু পড়বো। জোন মনে রাখবা, জোন হচ্ছে এমন একজন মানুষ, ও হচ্ছে ক্যারেক্টারলেস, ঠিক আছে? ক্যারেক্টারলেস কেমনি? জোন হচ্ছে একলা থাকতে পারে না, যখন থাকে কাউকে না কাউকে সাথে নিয়ে থাকে, নূর ভাইয়ের মতো না আর কি, নূর ভাইয়ের মতো লয়াল না। মানে নূর ভাইয়া যদিও একলা থাকতে চাই, মানে ডাবল থাকতে চাই, এই বয়সটা হচ্ছে ডাবল থাকার, নূর ভাইয়ের হচ্ছে ডাবল থাকার একটা বয়স, কিন্তু এই বয়সে ডাবল থাকতে চাইলেই হচ্ছে পারতেছি না আর কি। তো ওইভাবে এই যে গরিব মানুষ অভাব অনটনে আসি। সো তোমরা যদি অনেক বেশি কোর্সে এনরোল করে ফেলো তাহলে দেখবে যে অনেক বেশি ডাবল হয়ে যাবে। অনেক বেশি ডাবল হওয়া তো সম্ভব না, মনে করে যে একটা ডাবল হবো আর কি। একটু জাস্ট ওয়েট। সো দেখো যে এখানে ছিলাম আর কি, এটা হচ্ছে এরা নূর ভাইয়ের মতো একলা না, এরা হচ্ছে সবসময় ক্যারেক্টারলেস, লয়াল না, এরা হচ্ছে সবসময় কি থাকে, ডাবল থাকতে পছন্দ করে। সো একলা থাকতে পারে না, এটা হচ্ছে লিখবা, একলা থাকতে পারে না, সো এই জোন মানে কি, জোন মানে মনে রাখবা, জোন ফর এই এক্স দিয়ে মনে রাখবা হ্যালোজেন মৌল। তাহলে এটা হচ্ছে ফ্লোরিন, এটা ক্লোরিন, আর এটা হচ্ছে ব্রোমিন, আর এটা হচ্ছে আয়োডিন, ঠিক আছে? এটা আয়োডিন। এরা সবসময় যখন বিক্রিয়া করবে পরমাণু অবস্থায় না, কিন্তু একদম পরমাণু অবস্থায় না, অণু অবস্থায় এরা 2 করে থাকবে, 2 করে, ঠিক আছে? 2 করে, বুঝা গেছে? এরপরে এইচ মানে গেস করতে পারতেছো, এইচ মানে হাইড্রোজেন কি থাকবে, একলা থাকবে না, ডাবল থাকবে, ওকে? একলা থাকবে না, ডাবল থাকবে, ওকে? এরপরে কি অক্সিজেন কি হবে, অক্সিজেনের পর 2 হবে। এরপরে নাইট্রোজেনে কী হবে ভাই, নাইট্রোজেনও 2 থাকবে। তাহলে কি এরা ক্যারেক্টারলেস না বলো তো? এরা হচ্ছে ক্যারেক্টারলেস, এরা কোনোভাবেই লয়াল না, নূর ভাইয়ের মতো লয়াল হইতে পারবে না, ঠিক আছে? নূর ভাই অনেক লয়াল, ওকে? সো দেখো এবার তুমি আমাকে বলো তো, ক্লোরিন তোমাকে বলছে প্রশ্নে কি বলছে বলো তো? প্রশ্নে বলছে অণুর ভর নির্ণয় করতে, কিন্তু তুমি মিয়া কী করে ফেলছো বলো তো? তুমি করছো পরমাণুর ভর নির্ণয়। তাহলে পরমাণুকে অণু বানাইতে হবে না? তাহলে পরমাণুকে অণু বানানোর উপায় কি? অতএব ক্লোরিন এই যে 2, অর্থাৎ ক্লোরিন একটি অণু, তখন পরমাণু কি হয়ে যাবে বলো? পরমাণু হয়ে যাবে অণু, কি অণু। সো এটা সমান তুমি তখন লিখতে পারবা। জাস্ট কি হচ্ছে দেখো তো, একটি ক্লোরিনের ভর যদি এটা হয় তাহলে এখানে আছে কয়টা, এখানে কয়টা বলো তো? 2টা। তাহলে 2 দিয়ে গুণ করে দিতে হবে, সহজ সিম্পল, একদম ইজি পিজি কিনা বলো? কমেন্ট করো একদম ইজি পিজি কিনা, একটু কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে একটু ভাইকে জানাবা যে অবশ্যই আমার লাইভ একদম ইজি হয়ে গেছে। তাহলে 2 দিয়ে গুণ করবা, শেষ। ক্যালকুলেশন করো 2 দিয়ে গুণ করে দেবা, ইন্টু টু, ঠিক আছে? সো এটা যেটা পাবা সেইটা হচ্ছে আমাদের 1.1786 ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে 10 এর পাওয়ার -10, ইন্টু 10 এর পাওয়ার -10 তো না, 22। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। বুঝছো? ইজিপিজি কমেন্ট করবা, একদম ইজিপিজি থেকে আমরা ইজিপিজি বানাই ফেলছি। ফাইনাল টার্গেট ছিল কি ইজিপিজি থেকে ইজিপিজি বানানো, ওকে? দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম, তাই না? আয়নার মতো সহজ, ওকে? পরবর্তী কোশ্চিন, এটা তো আমি আগের কোশ্চিনে একদম সলভ করেছি। তাহলে এখান থেকে আমরা এবার ঘ নম্বরটা সলভ করলে আমাদের আজকের মতো ছুটি, একদম ছুটি, ঠিক আছে?
আছে। অ্যান্ড ছুটি দেওয়ার কথা বলে না জানি ধোকা দিয়ে ফেলি, কোনো একটা কোশ্চেন না জানি সলভ করাই ফেলি, ঠিক আছে। এরকম যাতে না হয়, এরকম যাতে না হয়, ঠিক আছে। ওকে, চলো নম্বর ঘ। এটার হচ্ছে আমরা সলভ দেখি, এটার সলভ। সো ঘ নম্বর কী বলতেছে বলো তো, এক্স ওয়াই জেড এর আয়নীকরণ শক্তি, ক্রম। তাহলে এক্স ওয়াই জেড আগে কি সেটা আবার লিখে ফেলতে হবে। তাহলে উদ্দীপকের ভাইয়ের মতো করে লিখে ফেলো, অ্যান্ড বোরিং লাগতেছে কি বলো তো, ভাইয়ের ক্লাস করলে তোমার বোরিং লাগার চান্স নাই, উদ্দীপকের ক দিতে হবে, ঠিক আছে। তাহলে উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌলগুলো হলো এক্স ওয়াই জেড মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা যথাক্রমে কী কী দেওয়া আছে বলো তো, 11, তারপরে তোমার 17, তারপরে 19। বাহ, জোস তো, অনেক সুন্দর তাই না, অনেক সুন্দর কিউট সংখ্যা দিয়ে রাখছে 11, 17, 19। দেখেই যেন মন বলতে চাচ্ছে যে কত কিউট, একদম দেখে কত সুন্দর লাগতেছে, তাই না, সুন্দর লাগতেছে। ওকে, তো এইটা এক্স ওয়াই জেড এর আয়নীকরণ শক্তি, তাহলে অর্থাৎ মৌলগুলো, অতএব মৌলগুলো কী হবে বলো তো, মৌলগুলো প্রথমত 11 মানে সোডিয়াম, 11 মানে কি, 11 মানে সোডিয়াম। তোমাদের যে কোনো সমস্যা ফাউন্ডেশন ক্লাসে চলে যাবা, অ্যান্ড ভাইয়ের প্রত্যেকটা ক্লাস, বেসিক টু প্রিমিয়ার প্রত্যেকটা ক্লাস ইউটিউব চ্যানেলে তোমার দেওয়া আছে, ওখান থেকে প্রত্যেকটা ক্লাস করে নেবা, ঠিক আছে। ওকে, ডান। তাহলে এখান থেকে সোডিয়াম, তার মানে কি Na। এরপরে কি ভাই, এরপরে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন মানে কি ভাই, Cl, এরপরে কি, এরপর হচ্ছে আমাদের পটাশিয়াম, পটাশিয়াম মানে কি, এ পর্যন্ত ক্লিয়ার। এবার আয়নীকরণ শক্তি, তাহলে আয়নীকরণ শক্তি প্রত্যেকটা কাজ, এই ধরনের যে কোনো কোশ্চেন তুমি সলভ করবা, প্রথম কাজ হবে তোমার ইলেকট্রন বিন্যাস করা। সো ইলেকট্রন বিন্যাস করে ফেলো। দেখো সোডিয়াম, তাহলে Na, এতক্ষণ ধরে আমরা এই যে শর্টকাট ইউজ করবো, এই কারণে প্রত্যেকটা নাম লিখে ফেলছি। তাহলে Na এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s, 2p, 3s, 1s, 2s, তাহলে এটা 6, এটা ঠিক আছে, 1s, 2s, 2p, 3s। ওকে, এরপরে ক্লোরিন কত, 17, ক্লোরিন হচ্ছে 17, 1s, 2s, 2p, 3s, আর হচ্ছে কি ভাই 3p। তো 2, 4, 10, 12, 12 আর 5, 17। ওকে, ডান। এরপরে হচ্ছে আমাদের পটাশিয়াম দেওয়া আছে, তো পটাশিয়াম কত, 19, তাহলে এখান থেকে 1s, 2s, 2p, 3s। ইলেকট্রন বিন্যাসের বস নিয়ম শিখতে চাইলে তুমি অবশ্যই ফাউন্ডেশনে চলে যাবো, অথবা তৃতীয় অধ্যায়ের ক্লাসে যাই, দেখবা ভাইয়ের একদম সুপার লেভেলের ক্লাস তোমার দেওয়া আছে, ঠিক আছে। ওখান থেকে তুমি 118 পর্যন্ত বলো, মাত্র 30 সেকেন্ডের আগেই তুমি সলভ করে ফেলতে পারবা, 30 সেকেন্ডের আগেই ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবা। ওকে, 2, 4, 10, 12, এরপরে 17, তারপরে কি বলো, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 3p, 3d। তাহলে এটা 1s, 2s, 2p, 3s, তাহলে এটা 10, 12, 12, 5, 17, যাইতে হবে 19-এ, যাইতে হবে কোথায় বলো তো, 19-এ যাইতে হবে, তাই না, 19-এ যাইতে হবে। তাহলে এই পর্যন্ত 18। ইন্নালিল্লাহ, এটা কোন কাজ করছি, আল্লাহ, সর্বনাশ, কোন কাজ হয়েছে এখানে, কি 7 বসানো সম্ভব, আল্লাহ, ফা হয়ে গেছে, তো একদম ফা হয়ে গেছে। তো এখানে 6, ছয়ের আগে এখানে কত, এখানে তো 1s, 2s, 2p, 3s, 3p, 4s, এখানে কী হবে 3p, 4s, তাই না। তাহলে এখানে হবে একটা ইলেকট্রন, ঠিক আছে। সো এই যে এরকম করে এবার আমার প্রত্যেকটা কী করতে হবে, পর্যায় নির্ণয় করতে হবে, পর্যায় এবং গ্রুপ। পর্যায় কত ভাই, পর্যায় হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, তার মানে 3। এবার
গ্রুপ কত ভাই? গ্রুপ কত? গ্রুপ হচ্ছে তোমার সর্বশেষ শক্তি স্তর, তার মানে এস মানে 1। ওকে, তাহলে এবার এটার পর্যায় কত? এটার পর্যায় হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর, তার মানে 3। এরপরে গ্রুপ কত? গ্রুপটা নির্ণয় করো। তো পি তাহলে 5 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 10, তাহলে 3টা যোগ করলে এটা হবে 17। এরপরে এটা কত? আমাদের পটাশিয়াম, তাই না? তাহলে এটা হচ্ছে পর্যায়টা কত? পর্যায়টা সর্বশেষ শক্তি স্তর, তার মানে 4। এবং গ্রুপটা কত ভাই? গ্রুপ হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর এস, তার মানে এস হচ্ছে 1। এরপরে দেখো তো আমাদের পর্যায় কোনোভাবে কি আমাদের পর্যায় এবং গ্রুপ সেম আসে? 3 কিন্তু এখানে 4, 1 কিন্তু এখানে 17। তাহলে পর্যায় ঠিক নেই, গ্রুপও ঠিক নেই। তাহলে তোমাকে কী করতে হবে? পর্যায় ব্যাখ্যা দিতে হবে, গ্রুপও ব্যাখ্যা দিতে হবে। গ্রুপও ব্যাখ্যা দিতে হবে। তাহলে তুমি লিখবা আমরা জানি, লিখে ফেলো ভাইয়ের মতো করে। আমরা জানি পর্যায় সারণীর একই পর্যায়ের জোরে লিখতেছি তাই লেখা খারাপ হচ্ছে। হ্যাঁ, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, কারণ কি হয়? পরমাণু নিউক্লিয়াসে কারণ বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে। পারমাণবিক সংখ্যা বাড়া তার মানে প্রোটন সংখ্যা বাড়া। তো পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে। পারমাণবিক সংখ্যা বাড়লে পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে আমার মতো করে লিখতেছি যাতে তোমার একদম ইজিপিজি হয়ে যায়। অ্যান্ড এই নিয়মে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি দিবা, ঠিক আছে? আমি তোমাকে একদম সুপার লেভেলের টেকনিক দেখাই দিচ্ছি, সুপার লেভেলের একটা টেকনিক। তাহলে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। পরমাণুর নিউক্লিয়াসের তাহলে কী লিখছি? পর্যায় সারণী একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, কারণ বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে। পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে প্রোটন ও কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। ফলে কী হবে বলো তো? ফলে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ
শক্তি বেড়ে যায়, তাই আকার ছোট হয়, তাই আকার কিন্তু 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 নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, তাই পরমাণুর আকার ছোট হয়, ঠিক আছে। এ পর্যন্ত কি দেখা যাচ্ছে বলো তো? দেখা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, একদম ক্লিয়ার। তাহলে এবার তুমি বলবা অনুরূপভাবে তাহলে এটা আমি মিশাই দিই। অনুরূপভাবে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার ছোট হওয়ার কথা, কিন্তু নতুন করে শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে আকার বড় হয়, ঠিক আছে। এটুকু যদি লিখতে পারো তুমি এখানে 4-এ 4 পাবা, 4-এ 4। এটা বিন্দুমাত্র সন্দেহ নেই। এবং এটা যেহেতু ঘ নম্বর কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনগুলো তুমি এভাবেই সলভ করবা, এভাবেই অ্যান্সার করবা, ঠিক আছে। ওকে, এরপরে কী করবা? অতএব আবার লিখবা। এখন আমরা জানি 1 মোল আচ্ছা, জানি 1 মোল গ্যাসীয় পদার্থ থেকে 1 মোল আচ্ছা, এত কিছু লেখার প্রয়োজন নেই, এখন লিখবা, দেন হচ্ছে লিখবা কি লিখবা যে আকার কম হলে আয়নীকরণ শক্তি বেশি হয়।
এবং আকার বেশি হলে আয়নীকরণ শক্তি কম হয়। ঠিক আছে, অতএব আয়নীকরণ শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম। কি বলছে তোমাক? আয়নীকরণ শক্তির ক্রম। তাহলে কি করবা বলো, দেখি কি করবা বলো। আয়নীকরণ শক্তির ক্রম হবে ক্লোরিন বড় হবে সবচেয়ে, তারপরে সোডিয়াম, তারপরে কি ভাই, তারপরে পটাশিয়াম, তাই না? তারপরে পটাশিয়াম। কারণ কি দেখো, তোমাকে আমি বুঝাই। তোমার এই জায়গা থেকে আমরা কী পাচ্ছিলাম, এখানে সোডিয়াম, তাহলে সোডিয়াম হালি না কে, এখানে সোডিয়াম, এরপরে সোডিয়াম, আচ্ছা এখানে ছিল, এখানে সোডিয়ামের এই জায়গায় আছে তোমার ক্লোরিন, এই জায়গায় আছে ক্লোরিন। তাহলে দেখো তো নিচের মৌলের আকার বেশি, দেখো নিচের মৌলের নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হচ্ছে, তাহলে নিচের মৌলের আকার বেশি। তাহলে উপরের মৌলের আকার কি, তার চেয়ে ছোটো, আকার ছোটো হলে আয়নীকরণ শক্তি বেশি, এবং তার চেয়ে আকার ছোটো কার, এটা ক্লোরিন, এটা হচ্ছে সোডিয়াম। তাহলে তার চেয়ে আকার ছোটো হচ্ছে ক্লোরিনের, তাহলে সবচেয়ে বেশি হবে কার, ক্লোরিনের। তারপরে কি হবে, তারপরে বেশি হবে সোডিয়ামের, তারপরে কম হবে সবচেয়ে, বা তারপরে বেশি হবে পটাশিয়ামের। ঠিক আছে, তাহলে এভাবে, তাহলে ক্লোরিন, সোডিয়াম এবং পটাশিয়াম, ক্লোরিন, সোডিয়াম এবং পটাশিয়াম, বুঝছো? ক্লোরিন, সোডিয়াম এবং পটাশিয়াম। তাহলে এই লেখাটা কেউ যদি আলাদা করে লিখতে চাই, ধরো আমি হচ্ছে সেমই রাখলাম সব কিছু, ক্লোরিন, তারপরে মনে করো এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম। তাহলে আমি মনে করো হচ্ছে আলাদা করে লিখলাম। ধরো আমি এটা এভাবে না লিখে ধরো পটাশিয়ামটাকে এখানে নিয়ে আসলাম, পটাশিয়ামটাকে এখানে, সোডিয়ামটাকে এখানে, এটা হচ্ছে ক্লোরিনটাকে এখানে। তাহলে আমি যদি এভাবে লিখি, তাহলে চিত্রটা কী হবে দেখো তো, এটা উল্টে যাবে না, তাহলে একই জিনিস। কোনো গাইডে যদি এভাবে ব্যাখ্যা দেওয়া থাকে, দুইটাই রাইট, এটা যদি দেওয়া থাকে এটাও রাইট, ঠিক আছে? কারণ শুধুমাত্র চিহ্নটা যেদিকে থাকবে সেটা বড় বোঝাবে, এবং বড়োর দিকে অবশ্যই যেটা বড়ো সেটাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এরই মধ্যে দিয়ে আমাদের কুমিল্লা বোর্ড সবচেয়ে কঠিন বোর্ড, তাই না? অ্যান্ড যশোর বোর্ড এরাও হচ্ছে পরিণতি করে একটু করে, অ্যান্ড ময়মনসিং নতুন করে শুরু করছে আর কি, লাস্ট 2026-এ যা দিল এটা হচ্ছে ম্যাথে দিছে আর কি, ম্যাথে যে সেরা 5টা দিছে। সো এর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর কোশ্চিন যেইটা ছিল অর্থাৎ পর্যায় সারণী থেকে সম্পূর্ণ কমপ্লিট, এবং এই কোশ্চিনের মধ্যে দিয়ে তুমি আলটিমেট পর্যায় সারণী অধ্যায় থেকে প্রত্যেকটা কোশ্চিনের সলভই তুমি হচ্ছে পেয়ে গেছো, ঠিক আছে? কীভাবে তুমি দেখবা, ঘ নাম্বার যদি অ্যানালাইসিস করো, প্রত্যেকটা কোশ্চিনে তোমার আয়নীকরণ শক্তির ক্রম, ইলেকট্রন আসক্তি শক্তির ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, সব কিছু একই ব্যাখ্যা, একই জিনিস সেমভাবে ব্যাখ্যা করবা। শুধুমাত্র কী করবা বলো, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি যদি তোমাকে বলে দেয়, এই কয়েকটা কথা বলে দেয়, তাহলে তুমি ভাইয়ের মতো করে সেম জিনিস সব কিছু সেম রাখবা, শুধুমাত্র চেঞ্জ করবা। কোথায় চেঞ্জ করবা? এই যে আয়নীকরণ শক্তির জায়গায় তুমি লিখবা ইলেকট্রন আসক্তি, যদি বলে ইলেকট্রন আসক্তি তাহলে ইলেকট্রন আসক্তি, এবং এই আয়নীকরণ শক্তি যেখানে থাকবে, এই আয়নীকরণ শক্তির জায়গায় তুমি জাস্ট চেঞ্জ করে দিবা তড়িৎ ঋণাত্মকতা, যদি তড়িৎ ঋণাত্মকতা বলে তাহলে যেটা বলবে সেইটা অনুযায়ী চেঞ্জ করে দিবা, তাহলেই শেষ। একদম ইজি কিনা বলো? এর চেয়ে বেস্ট কম্প্যাক্ট আকারে সৃজনশীল সলভিং ক্লাস দেখছো কিনা অবশ্যই জানাবা, অ্যান্ড অবশ্যই ভাইয়ার নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবা। অবশ্যই যদি ক্লাস ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে দিবা, এবং বন্ধুবান্ধবকে সবচেয়ে বেশি আমাদের কোর্সে যুক্ত করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।